সৃষ্টিকর্তা মানুষ বানানোর জন্য মাটি চেয়েছিলেন, কোনো ফেরেশতা আনতে পারেনি। হযরত আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে গিয়েছিলেন। স্বামী শিকদারকে কোন ধাঁচের মানুষ দিয়ে গড়েছিলেন খোদা তাআলাই ভালো জানেন। 2 রকম মাটি দিয়ে গড়েছিলেন সম্ভবত। রংটা একটু চাপা তবে দেখতে খারাপ না। বাঁশির মতো খাড়া নাক দুটো বড্ড সুন্দর দেখায়। কখনো ধরা দেয় জঘন্য খারাপ রাক্ষস রূপে, আবার কখনো ধরা দেয় স্বাভাবিক সুন্দর নরম এক মানুষ রূপে। স্বামী শিকদার, আপনি কি অন্যের মতো হতে পারতেন না? তাহলে আমারও একটা সরল সংসার হতো। বেশি কিছু তো চাইনি, শুধু সরল স্বাভাবিক জীবন। সেই সংসারের সঙ্গী না হয় আপনি হতেন। তবে এই আপনার রূপ স্বামী হিসেবে অযোগ্য স্বামী শিকদার। স্বামীর স্বপ্নে দেখছে সে আর মাহা রামচণ্ডীপুরের সেই নানির বাড়ির শাপলা বিলের ধারে দাঁড়িয়ে। মাহা লাল চুড়িদার পরে দাঁড়িয়ে আছে, মুখে সুন্দর হাসি। রোদের ঝলকে মাহার চোখ মুখ ঝকঝক করছে। স্বামীর একগুচ্ছ শুভ্র নির্মল শাপলা তুলে এনে মাহার সামনে দাঁড়ালো। লুঙ্গির খুঁট খুলতে খুলতে বলল, ওভাবে কি দেখছো? আপনাকে। আমাকে দেখায় তুমি কে? মাহা গাল টেনে হেসে কোনো একটা হিন্দি গানের 2 চরণ শুনিয়ে দেয়। তাই নাকি? মাহা মাথা নেড়ে হ্যাঁ জানায়। চারপাশে নরম বাতাসে মাহার চুলগুলো বাতাসে ভাসতে থাকে। স্বামীর তাকে জড়িয়ে ধরে বলে, হা, জীবন সুন্দর, শুধু মানিয়ে নিতে হয়, তাই না ডিপজলের মা? সামির, এই সামির, সামির। টিপ টিপ করে চোখ খুলল স্বামীর। একই শান্ত শুভ্র পরিবেশ, তার আলো ছায়ায় ঘেরা ঘর কি করে হয়ে গেল? সামনে মাহার জায়গায় সাথী কি করে চলে এলো? এভাবে কি দেখছিস? আরে শালার বাঙ্গি মারা জিন্দেগি, ওটা স্বপ্ন ছিল। কি? বাল, স্বপ্নের মধ্যে বাঙ্গি খেতে ঘুরতে গেছিলাম। যাবি? শখ নাই। তাইলে আইসিসিস কেন? তুই এখানে গরুর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বাড়িতে পুলিশ এসেছে। আমি জানতাম শ্বশুর মশাই আসিবেন, জামাই আদর করিবেন, সারাটা রাত লেট করিয়াছেন, এই কত। কি যাতা বলছিস? শর্ত যা সর, আমি যাচ্ছি। ঘুমের থেকে উঠাতেই ভোজন শুরু করছে। যা, নিচে পুরো হল ভর্তি পুলিশ, সব সশস্ত্র। শাফিন সিকান্দার বাড়িতে নেই। শালার সিকান্দারও না, নিশ্চয়ই কালকোঠেরই দুয়ে গেছে। মাহবুব উদ্দিন বেশ কিছু সময় ধরে মাহার সাথে কথা বলছে। কেমন আছেন মাহাদিবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? জি ভালো। অনেকদিন পর দেখা হলো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, সেই বিয়ের এলাহি কাণ্ডের পর থেকে। বলুন। আপনি সেদিন বলেছিলেন আপনি আমাকে সত্যি ভালোবাসেন। কি কারণে একটা অনাথ মেয়েকে ভালোবেসেছিলেন, নাকি শুধুই সমবেদনা দেখাতে? মাহবুব উদ্দিন গাল টেনে হেসে ফেলল। হাসছেন যে? ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না, তবে আমি মুখে সেই দিন বললেও আমি আপনাকে অনেক আগে থেকে পছন্দ করি, মনে পড়ে? এখন এক বৃষ্টির দিনে আপনি আপনার এক সিনিয়রকে ছাতা দিয়ে সাহায্য করেছিলেন। তার চাপদাড়ি ছিল, ঢিলাঢালা পোশাক পরতো। তারপর থেকে বেশ কয়েকদিন যাবৎ ওই সিনিয়র আপনার পিছু নিত। আপনার এক বান্ধবীর সাথে দক্ষিণ পাড়ায় প্রাইভেট পড়তেন। ভালো করে দৃষ্টি মেলে দেখুন, আমার যদি চাপদাড়ি থাকতো, একটু বড় বড় চুল থাকতো। তার মানে আপনি আপনার পিছু করা সিনিয়র। মাহা আসলেই চমকিত হয়েছে। তার প্রথমে মনে হতো হয়তো শিয়াম সিকান্দার, পরে নিশ্চিত হয় শিয়াম নয়। তারপর আর সে বিষয়ে ঘাটেনি। ওপর থেকে ধূসর রাঙা গেঞ্জি পরতে পরতে স্বামীর বলে উঠল, কিছু নিয়েও লাভ হয়নি, ছক্কা তো আমি মেরেছি। চলে আসুন, স্বামীর শিকদার আপনাকেই নিতে এসেছে। চলুন, আমিও সেজেগুজে তৈরি হয়ে এসেছি। আপনার ওয়াইফকে সাজাবেন না? কেন? ঘটনাস্থলে কিন্তু আপনার স্ত্রীও ছিল। হাসালেন শ্বশুর মশাই? মাহবুব উদ্দিনও তাল মিলিয়ে হাসল। স্বামীর 2 হাত এগিয়ে দিলে তার হাতে হ্যান্ডক্যাপ পরাতে পরাতে মাহবুব উদ্দিন বলল, এভাবে একটু লং জার্নি জামাইজি, ভুলবশত একটা প্রমাণ ফেলে এসেছেন। ঘড়িটা এক ভদ্রলোকের, ফেরত দিয়েন শ্বশুর আব্বা। কার বলতে পারেন? আরেক সিকান্দারের, সজল সিকান্দার। মেরেছে বহু তাকে জন্মের আগে। ওই শালার জন্যই দুনিয়ায় ফাইসা গেছি। ফেরত দিয়ে দেব, সমস্যা নেই।
দিবার কোনো দোষ নাই। জানি। তাইলে সে নিজেই যেতে চায়। আপনাকে ধরাও আনুষ্ঠানিকতা। সেই তো 2 দিন পরেই ফিরে আসবেন। কষ্ট করে নাটকগুলো করতে হয় আমাদের। পরের বছর স্টার জলসায় ইন্টারভিউ দিয়েন, টিকবেন শিওর। জি, দোয়া রাখবেন। এখন যাওয়া যাক। নিশ্চয়ই। মাহা পিছু ডেকে বলল, স্বামী শিকদার, বলো দিবা। আমিও সঙ্গে যাব। আমিও অপরাধী, আমাকে অ্যারেস্ট করতে বলুন। আমার হাত অপরাধী, তাই হাতে হ্যান্ডকাম পরিয়েছে। তোমার কি চোখে লাগাবে? কিন্তু আমি আপনার সঙ্গে যাব। আপনি আমার জন্য অপরাধ করেছেন, একা সব দায়ভার নেবেন কেন? কারণ আমি তোমার স্বামী। কথাটা বলতেই হলরুম পুরো নিস্তব্ধতায় ছেয়ে গেল। সামির সিকান্দার অন্য সব সাধারণ মানুষদের মতো কণ্ঠে নিজেকে মাহাদিবা ফার্নাস বাহার স্বামী দাবি করছে। নীরবতা ভেঙে স্বামীর আবারও বলল, হওয়ার চেষ্টা করছি। এই কথাটাই আর কারো হোক না হোক মাহার কেমন বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। হওয়ার চেষ্টা করছি, কথাটার ওজন কিন্তু কম নয়। মাহা পেছন ফিরে আবারও ডাকে। শুনুন, আমায় নিয়ে যান। সামির বা মাহবুব উদ্দিন কেউ তার কথা শোনে না। সিভান মাহার হাত ধরে দাঁড়িয়ে রইল। ইতি অবুঝ মামাই মামাই বলে কাঁদছে। মাহার তখন কেন যেন মনে হলো তার পেটের ভেতরেও কিছু একটা নড়াচড়া করলো। 3.5 মাস হয়েছে। পেটটা হালকা হালকা একটু উঠি উঠি। ডান হাতটা পেটে ধরে মাহা তাকিয়ে দেখতে লাগলো পুলিশের গাড়িতে উঠে স্বামীর সিকান্দারকে সঙ্গে করে নিয়ে গেল এক ঝাঁক পুলিশের দল। বেশ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল মাহা। সিভান হাত টেনে বলল, কাকি সুন্দরী, হুম। পেট ব্যথা? না সিভান, এমনি। তোমার কি কাকার জন্য চিন্তা হচ্ছে? না, অন্য কারোর জন্য চিন্তা হচ্ছে সিভান। কার জন্য? সিভানও জোর করলেন। তার মনে হলো স্বামীরের জন্যেই মাহার মনটা খারাপ। চিন্তা করো না কাকি সুন্দরী, বাবা ফেরত আসলেই কাকা ছাড়া পেয়ে যাবে। ঠিক আছে, ভেতরে চলো। তবে এবার স্বামীরকে অ্যারেস্ট করায় কেউ একজন যেন বড্ড খুশি হলো। ইনায়ার চোখে মুখে ঝলকানি দিয়ে উঠল ক্রূর হাসি। দৌড়ে গিয়ে সোজা কল লাগালো সোমাকে। হ্যালো, আপু, শামির ভাইকে পুলিশ নিয়ে গেছে। কি বলো? হ্যাঁ, শাফিন ভাই আজ বিকেলেই ঢাকা চলে যাবে। এটাই সেরা সুযোগ। ওরা পরশুদিন ফিরবে, তাহলে আগামীকালকেই খেলা শেষ করে দেব। আমি রাগিবকে জানাচ্ছি, তুমি টোপ রেডি রেখো। ও সোমা আপা, আজকে তুমি চলে যেও। আমি আজ রাগিব ভাইয়ের সাথে থাকতে পারবো না। শামির ভাই কাশিম ভাইকে পাহারায় বসিয়ে গেছে। ঠিক আছে। স্বামীর 14 শিকের ওপারে বসে বসে মনের আনন্দে গান গাইছে। উলালা 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 তু হে মেরি জিন্দেগি চুনানা চুনানা। কি ব্যাপার স্বামীর শিকদার, মন বড্ড ফুরফুরে মনে হচ্ছে? শ্বশুরমশাই, ধরুন আমি যদি ভালো হয়ে যাই, এসব খুন খারাপি হারামিগিরি ছেড়ে দেই, তবে আমার ঠিক কতটা সাজা নিতে হবে? আপনার জন্য ফাঁসির আদেশও যথেষ্ট নয় স্বামীর শিকদার। কথা তো ঠিকই, তবে আমার মন ফুরফুরা থাকলেও আপনার একটা হেভি নিউজ দেই। আপনার কইলজাটা ব্যাঙের মতো দুপ কইরা উঠব। দিন, একটু অনুভব করি। ব্যাঙের মতো লাফালাফি করা হৃৎপিণ্ডে আমি বাপ হব। হ্যাঁ। মেনি মাইন্সের মতো হাসেন কেন? আপনি হবেন বাবা? আমার বড্ড হাসি পাচ্ছে স্বামীর শিকদার, ক্ষমা করবেন। আপনি জানেন বাবা কাকে বলে, কি তার মূল্য? মাহবুব উদ্দিনকে চমকে দিয়ে স্বামীর ঠান্ডা কণ্ঠে বলল, জানি না, জন্যই জিজ্ঞেস করছি ইন্সপেক্টর। আমার বাপ থেকেও নাই, আমি কখনো বাপ মা মানে বুঝিনি। আমার একটু বলবেন বাপ হতে কি লাগে? মাহবুব উদ্দিন ঢক ঢক করে বোতল থেকে পানি খেয়ে মাথায় ঝাঁকি দিয়ে বলল, নিউজ শুনে তো হৃৎপিণ্ড দুর্বল হয়নি, তবে আপনার এই কথাটা শুনে গ্যারান্টি আমার হৃৎপিণ্ড ব্যাঙের মতো লাফিয়ে বাম থেকে ডানে এসেছে। নাটক কম কর, বালরে জিগাইছি ধ্যাত। আপনার যে বমি মার্কা ভাষা, শুনেই তো বমি চলে আসে। এমন ভাষা নিয়ে বাপ হওয়ার চিন্তা করেন? একটা বুড়িও বলেছিল তোর মুখের ভাষায় আল্লাহর লানত পড়ুক। পড়ার আগেই শুধরে নিন। দেখুন স্বামীর, আমি বাবা হারিয়েছি অনেক আগে। বাবা হওয়া হয়তো সহজ কর্ম নয়। শুনেছি একজন বাবাকে পাহাড়ের মতো কঠোর হতে হয়, বটগাছের মতো ছাতা হতে হয়। সুসন্তান গড়ে তুলতে একজন আদর্শ বাবার বিকল্প নেই। বাকি নিজে যদি বাবা হই তখন জানাবো।
স্বামীর বাঁকা করে একটু হাসে। রাতের বেলা আজ আর মাহার ঘুম ধরছে না, পেটটা একটু যন্ত্রণা করছে। মাহা লেপের ভেতরেই পেটে হাত রেখে বলল, তুমি জানো সোনা, তুমি যে ধীরে ধীরে বড় হচ্ছ আমি বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারো মায়ের কত কষ্ট? জানো, তোমার মা রূপকথার সেই বেচারি রাজকুমারী, যাকে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই ছেড়ে গেছে। না হয় তোমার মা রাজকুমারীও হতে পারবে না, কারণ প্রত্যেক রাজকুমারীর গল্পে একটা রাজকুমার থাকে, আর তোমার মায়ের কপালে কোনো রাজকুমারও জোটেনি, জুটেছে এক বর্বর নির্যাতক পশু। তবে তুমি বিশ্বাস করো, তুমি কি শুনতে পেয়েছো তখন সে বলেছে সে চেষ্টা করছে বাবা ফিরে এলে তাকে তোমার ব্যাপারে বলে দিব, কেমন? মাহা বোধ হয় কথাগুলো মন থেকে বলেনি, পরক্ষণেই নিজে নিজেই চিন্তা করলো সে যেগুলো বলল সেগুলো কেন বলল, কোন চুক্তিতে কোন কারণে বলল। স্বামীর তার সাথে অন্যায় করেছে, সে চাইলে তাকে তুলে নিয়ে বিয়ে করতে পারত, ভালোবেসেও চেষ্টা করতে পারত, কিন্তু সে অহেতুক তাকে কলঙ্কিত করেছে। রুমার স্বামী এটাকে মেরেছে, তার দোষে কতগুলো মেয়ে স্বামী হারিয়েছে, বাবা ভাই ছেলে হারিয়েছে, যুব সমাজে ড্রাগস নামের বিষ ছড়িয়েছে। তাকে কি এত সহজেই ক্ষমা করা যায়? এইসব হাবিজাবি ভাবতে ভাবতে মাহা ঘুমের কোলে ঢলে যায়। সকালবেলা নামাজের পর চেষ্টা করেও মাহা ঘুমাতে পারছে না, বসে বসে কোরআন শরীফ পড়ছে। পড়তে পড়তে বেলা হয়ে গেছে, তবুও আর ক্লান্তি ধরেনি। সকাল 8টা কি 8:30 নাগাদ ইনায়া আজ ভালো মনেই এসে বলে, আচ্ছা এসো। আমি বাইরে যাচ্ছি, মা আপা সিবান আর ইতিকে নিয়ে মার্কেটে গেছে, তুমি সাবধানে থেকো। মাহার কেমন মনটা কু ডাকছিল, অস্থিরতা যাচ্ছে না। মনে হলো একবার হসপিটাল থেকে ঘুরে আসা যায়। তবে বাড়িতে তো কেউ নেই। তখনই আগমন হয় সাফিনের। তাকে কিছু না জানিয়ে মাহা বেরিয়ে যায়। সাফিন তাকে যেতে দেখেও কিছু বলে না। তার কাজ বর্তমানে স্বামীরকে ছাড়িয়ে আনা। মনে মনে বড্ড খুশি সে, একটা টার্গেট পূর্ণ হয়ে গেছে। এবার আর তার রাস্তা কেউ আটকাতে পারবে না। পরের বার নিশ্চয়ই সে ভোটে বিজেতা হবে এবং তৎকালীন এমপির অবর্তমানে তাকেই বসানো হবে, এটা সে 200% শিওর। একটু রয়ে শুয়ে রাহার সাথে জরুরি বিষয়ে কথা বলে সাফিন স্বামীরকে ছাড়িয়ে আনতে যায়। এদিকে মাহা হাসপাতালে আর ঢুকতে পারেনি, তার আগেই তার ফোন কল আসে ইনায়ার। হ্যালো। মাহাপু বাঁচাও আমাকে, ওরা ওরা আমাকে ধরে ফেলবে, আমাকে বাঁচাও। কি হয়েছে ইনায়া? তুমি ঠিক আছো? তুমি কোথায়? আমি পালিয়ে এসে কালকোঠুরিতে আশ্রয় নিয়েছি, আমাকে বাঁচাও। আমি 218 নং সেলে লুকিয়েছি, ওরা আমাকে পেয়ে গেলে জানি না কি করবে, তুমি দ্রুত এসে আমাকে বাঁচাও। হ্যালো হ্যালো ইনায়া, হ্যালো। হে খোদা, রহম করো। সিটি হসপিটাল থেকে লালগলি কাছে হয়। এখন যদি সিকান্দার বাড়ি যেতে হয় তবে তাকে লালগলি পেরিয়ে যেতে হবে। পথে অনেকবার অন্যদের ফোন করেছে, মাহাকেও ফোন তুলছে না। তুলবে কি করে? ইনায়া চালাকি করে সাথী আর সুফি বেগমের ফোন বাড়িতে রেখে দিয়েছে, ল্যান্ডলাইনের তার কেটে দিয়েছে। সাফিনের নাম্বার মাহার কাছে নেই। শালার সিকান্দার কল তুলে বলল, আমি যাচ্ছি, তুমিও এসো। মাহা জোরে হেঁটে কালকুঠুরি পর্যন্ত পৌঁছে যায়। একবার দৃষ্টি মেলে তাকায়, কালকুঠুরিটা যেন আজ একটু বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। দিনের বেলা কিন্তু দেখে মনে হচ্ছে কুয়াশা ঘেরা এক কালো পাহাড়। মাথার ওপরের মসজিদের মতো গম্বুজটা পুরোই কুয়াশার চাদরে ঢাকা। ভেতরে পা রাখতেই প্রথমে দাঁড়িয়ে আয়তুল কুরসি পরে বুকে আর পেটে ফু দিল। তবে পেছন থেকে রিটো চেঁচিয়ে চেঁচিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো, কিন্তু মাহা তা গ্রাহ্য করল না। স্রষ্টার কি অদ্ভুত সৃষ্টি! রিটু ঠিক ঝড়ের গতিতে দৌড়ে থানায় পৌঁছে বাহির থেকে হাঁক পারতে লাগলো। স্বামীর তখনও সেলের ওপারে, তার হাঁক থামাতে পুলিশরাও ব্যর্থ। স্বামীর বলছে তাকে ভেতরে আসতে দিতে, কিন্তু মাহবুবউদ্দিন তা গ্রাহ্য করছে না। বেশ কিছু সময় পর স্বামীরকে ছেড়ে দেওয়া হয়। সাফিনের সঙ্গে বাড়ি ফিরে দিবা দিবা করে চেঁচাতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। শিভান বলে, কাকি সুন্দরী হসপিটালে গেছে। জরিনা বলল। হসপিটাল? স্বামীরের কপাল কুঁচকে আসে।
কোনো সমস্যা হয়নি তো? দৌড়ে হসপিটালে চলে যায়। পুরো সিটি হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পায় না মাহাকে। বাইরের এক ফলের দোকানি তাকে ডেকে বলল, স্বামীর বাবা বৌমাও এসেছিল, কিন্তু চিন্তিত হতে হতে ফিরে গেছে। চিন্তিত হয়ে ফিরে গেছে? হ্যাঁ, বারবার কারে যেন ফোন করতেছিল। স্বামীর নিজের ফোনটা বের করে বারবার কল করে, কিন্তু রিং হয় না। আবারও রিটো ছুটে আসে। ততক্ষণে স্বামীর ফোনে কল ঢোকে কাশেমের। ভাই, কালকুঠুরিতে আগুন ধরেছে। তো আমি কি করব? ভাই, ভাবি কাল। স্বামীর হাতের ফোনটা ফেলে দ্রুত দৌড়তে শুরু করে। এক দৌড়ে পৌঁছে যায় কালকুঠুরি। কুয়াশা ভেদ করে দাউ দাউ করে চলা কালকুঠুরির দিকে তাকিয়ে রয়। সেখানে তখন অনেক লোকের উপস্থিতি। 2 ঘন্টা আগে মাহা, ইনায়া আর শালার সিকান্দারকে খুঁজতে খুঁজতে ওপরতলায় চলে যায়। গিয়ে দেখে 218 নম্বর সেলের শুধু 2 জন নয়, আরো কয়জন। ইনায়া, শালার, রাগিব, সোমা, সোনালি। মাহা চোখ কুটিয়ে জিজ্ঞেস করে, ওরা চলে গেছে? তুমি ঠিক আছো তো ইনায়া? সরে দাঁড়া, ছবি না আমায়। কি বলছো তুমি? চুপ, কেউটে সাপ কোথাকার। তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস, আমার জীবন চিনিয়ে নিয়েছিস, এখন এসেছিস দরদ দেখাতে? মাহা কিছু বুঝে ওঠার আগেই সোনালি আর সোমা মিলে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেললো। ছেড়ে দাও আমাকে। অসম্ভব, তোর পেটের বাচ্চার দাদা হব আমি। সামির সিকান্দারকে আমি পেলেছি। আমার পোষা কুকুরকে তুই বশ করার চেষ্টা করছিস? ভর পাই দিবি না। আপনারা আমার সাথে এমন কেন করছেন? দয়া করে আমাকে ছেড়ে দিন। রাকিব দেওয়ান এক টানে নিকাব ছিঁড়ে দিয়ে বলল, দয়া? আমার দয়া করতে যায় না সুন্দরী। তোমার উপর আমার কত আগ্রহ জানো? আমার কাছে তোমার দাম জানো? 30 লাখ টাকার বদলে তোমার সওদা করেছিলাম। শালারা বাইচো ছো মেরে ছক্কা মেরে দিছে। তাতে আমার দোষটা কোথায়? আমার সাথে এমনটা করবেন না। দয়া করে কটা দিনের জন্য হলেও ছেড়ে দিন। নিষ্পাপ জানোয়ারটার কি দোষ? দোষ তোর। তুই সামির সিকান্দারের বাচ্চাকে পেটে ধরেছিস। এটা সামির সিকান্দারের কত বড় সর্বনাশ করবে তুই জানিস? হতেও পারে সামির শুধরে যায়। সামির শুধরে যাওয়া মানে আমাদের ধ্বংস। ইনায়া, ইনায়া, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আমি এখন এই মুহূর্তে এখান থেকে নিখোঁজ হয়ে যাব। কোনো দিনও ফিরে আসবো না, ভুলবশত না। আমার বাচ্চাটাকে বাঁচতে দাও। না না। সোমা গিয়ে মাহার চুলের মুঠি ধরে বলল, তোমাকে ছাড়া যাবে না মামুনি। আর এই বাচ্চা অসম্ভব। রক্তের টানের চেয়ে বড় কিছুই হয় না। এই টানাটানি খেলায় তোমার দলে এই বাচ্চাই একাই 100 জনের সমান। আমার এত বড় সর্বনাশ করো না। ওর বাপকে অন্তত জানতে দাও। ওর বাবা এখনো জানতেই পারলো না। আমি শুধু দেখতে চাই আমার বাচ্চাটা সুস্থ। আমি স্বামী শিকদারকে ছেড়ে চলে যাব। সোনালি এগিয়ে গিয়ে বলল, স্বামী না জানলেও ক্ষতি নেই, তোমার জন্য ওর জীবন থেমে থাকবে না। অন্তত তাকে একবার চোখের দেখা দেখতে দিন। সে বলেছে সে আমার স্বামী হওয়ার চেষ্টা করবে। সেই দায়ভার থেকে আমি তাকে জানাতে চাই সে বাবা হতো। সম্ভব নয় সুন্দরী। রাকিব দেওয়ান গায়ে নোংরা স্পর্শ দিতেই পুরো কালকুঠুরি কাঁপিয়ে মাহা চিৎকার করে ওঠে, না, খবরদার ছবি নামায়। সে অধিকার একমাত্র সেই বেঈমানের। না, স্বামী শিকদার কোথায় আপনি? ওরা আপনার বাচ্চাকে মেরে দিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে আপনার শিকার। তার চিৎকারে রাগিব সহ সকলের কানে ধাপা ধরে যাচ্ছে। রাগিব তার গলা টিপে ধরে হিংস্র স্বরে চুপ করতে বলে। ইনায়া মাহার দিকে বন্দুক তাক করতেই হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে চারপাশে। কালো রুমালে ঢাকা এক অদ্ভুত মানব গুলি মেরে সোনালি আর রাগিব দেওয়ানকে মেরে দেয়। শালার সিকান্দার, ইনায়া আর সোমা কোনো মতে বাইরে বেরিয়ে আসে। তবে ওই ছেলেটিকে আর মাহাকে নিয়ে বের হতে দেখা যায় না। আগুনের ফুলকি বাতাসের গতিতে পুরো কালকুঠুরিতে ছড়িয়ে যায়। ইনায়া আর শালার সিকান্দার এমনভাবে বাইরে মিশে যায় যেন তারা জানেই না এখানে কি হয়েছে। মাহার হাহাকারগুলো বাড়ি কেটে থাকে দেয়ালে দেওয়ালে। কেউ বাঁচাও আমাকে, আমার নিষ্পাপ সন্তানের দিকে চেয়ে কেউ বাঁচাও। স্বামী শিকদার। আর কোনো আওয়াজ আসে না, সব শুনশান। প্রায় 40 মিনিট পরে আগুন নিভেছে। স্বামীর যতক্ষণে এসেছে আগুনের মাত্রা তখন খুবই কম।
স্বামীর দৌড়ে আগুন উপেক্ষা করে দইতলার সেল 218-তে চলে যায়। কয়েকটা কাঁচের বোতল আর ধারালো অস্ত্র নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্বামীর ধপ করে বসে পড়ে পায়ের কাছে একটা নকল সোনার রুলিবালা। মাহা সবসময় পড়ে থাকতো। স্বামীর কম্পিত হাতে বালাটি খুলে দেখতে লাগলো। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অবাধ্য অশ্রুধারা। হঠাৎ করে স্বামীর পাগলের মতো হাসতে লাগলো, একা একাই বিরূপ করতে লাগলো। হে হে, শুয়োরের বাচ্চা ইয়ার কি মারছে? এটা হতে পারে না। এসব ইয়ার কি মজা, এসব স্বপ্ন, এসব একটু পরেই ভেঙে যাবে। সামির অসংখ্যবার নিজেকে চিমটি কাটতে থাকে। সে কি ঘুম ভাঙে না কেন? এটা কে? এটা দিবা নয়, আমার দিবা। এমন কালো নয়, এমন কুৎসিত নয়। ও অনেক 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 সুন্দর। এমন না ও কাইসা। এরা কারা? এই মেয়েটা কে? কাশেম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই শালা, বল এটাকে, বল, না হলে আমি তোকে মেরে দেব। বাবা, ভাবি। চুপ, আমার সাথে মশকরা করে না। কাশেম, ব্যাপারটা সিরিয়াস, বোঝার চেষ্টা কর। ও প্রেগনেন্ট। তুই চাচা হবি কাশেম। কাশেম ডুকরে কেঁদে ওঠে। স্বামীর ধপ করে জলে প্রায় ছাই হয়ে যাওয়া দেহটা ছুতেই তার কেমন পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। পোড়া লাশটা জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে। তুই আমাকে এত বড় শাস্তি দিস না দিবা, আমি সইতে পারবো না। কথা বল, কেউ তো লোকে দিবা। পোড়া লাশটা থেকে আওয়াজ আসে না, সব শুনশান। হাতের বালা দুটোর একটা গলে গেছে, একটা রয়ে গেছে। তবে দেহটা এমনভাবে ঝলসে গেছে শনাক্ত করার কোনো উপায় নাই। স্বামীর কান্না ভাঙা গলায় আওড়ালো, তোমায় কোনোদিন ক্ষমা করব না দিবা। আমি যতই খারাপ হই না কেন, তুমি আমায় বাবা হওয়া থেকে বঞ্চিত করেছো। তোমায় কোনোদিনও ক্ষমা করব না দিবা। বাদ জোহর, দুপুর 3টা। সবাই মাহাকে মাটি দিতে গেলেও স্বামীর গেল না। ঘরে বসে গোগ্রাসে কোভিন যুক্ত ড্রাগস গিলতে লাগলো। ইনায়া দৌড়ে আটকানোর চেষ্টা করলেও স্বামীর বাধা মানেনি। কাশেম এসেছে। সে কিছু একটা বলতেই স্বামীর নিচে নেমে গেল। তাকে দেখে মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত, ঠিক যেমনটা বর্ষ আগে সজল সিকান্দারকে দেখাচ্ছিল। বিনা নোটিসে সে সোজা গিয়ে নিচে দাঁড়িয়ে সাথীকে হুকুম করে বাচ্চাদের ভেতরে নিয়ে যেতে। সাথীর যেতেই যতটুকু দেরি। স্বামীর টেবিল থেকে চাকু তুলে সোজা শালার সিকান্দারের ওপর ঝাঁপিয়ে পড়ে। শালার সিকান্দার ওই বয়সেও কম শক্তিশালী নয়। 2-4 ঘা হাতাহাতি হয়েছে। তারপর স্বামীর তাকে একদম কাত করে ফেলেছে। গলা টিপে ধরে স্বামীর বলে, নষ্টার বেজন্মা, তোর রক্তের দাম নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। আমার কাছে আমার রক্তের অসীম দাম আছে। তুই আমার বউ বাচ্চাকে মেরেছিস, তোকে ছেড়ে দেব? অসম্ভব। কেউ তাকে আটকাচ্ছে না। সাথীর অসংখ্যবার আঘাত করে শালার সিকান্দারকে হত্যা করেছে। স্বামীর দাঁড়িয়ে ইনায়া থরথর করে কাঁপছে। শালার সিকান্দার কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেলে স্বামীর উঠে গিয়ে ইনায়ার দিকে এগিয়ে যেতে থাকে। সুফি বেগম তার হাত পায়ে ধরে আকুতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। স্বামীর ছুরিটা ছুঁড়ে ফেলে চাচিকে উঠিয়ে বলে, কার জন্য কাঁদছো চাচি? কার জন্য? এক বেশ্যার জন্য? তুমি জানো চাচি, তোমার কষ্ট করে জন্ম দেওয়া এই মেয়ে কত বড় চরিত্রহীন? কেঁদো না চাচি, এর চরিত্র কালকুঠুরির মেয়েদের চেয়েও নীচ। গলা ফেরে চিৎকার করে বলল, এ একটা নষ্ট মেয়ে। প্রতিশোধের বদলে নিজের সতীত্ব বিসর্জন দিয়েছে ও। তুমি জানো ও কার সাথে মিলে আমার না হওয়া বাচ্চা বউকে মেরেছে? রাগিব দেওয়ান। চাচি, রাগিব দেওয়ান, যার সাথে কাজ করতে হলে শরীর দেওয়া বাধ্যতামূলক। আরে কালকুঠুরির মেয়েগুলোকে তো জোর করে তাদের অস্তিত্ব সতীত্ব ছিনিয়ে নেওয়া হয়। তাদের যদি খারাপ বলা হয়, তাহলে একে তুমি কি বলবে চাচি? যে মেয়ে নিজের শরীর বেঁচে এসেছে। আরে কালকুঠুরির মেয়েরা তাও টাকা পায়, এত বিনামূল্যে নিজেকে বিক্রি করে এসেছে। কুঠুরিতে থাকার যোগ্যতাও এর নেই। চাচি আর কোনো কথা বললেন না, চুপচাপ সরে দাঁড়ালেন। স্বামীর ইনায়ার ওড়না পেঁচিয়ে ফাঁসের মতো ধরে তাকে টানতে টানতে রান্নাঘরের দিকে নিয়ে গেল। দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল ইনায়ার গায়ে। সে এক ফোঁটাও ছটফট করলো না, শুধু বলল, আপনাকে পাওয়ার নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম স্বামীর ভাই, তবুও আমি আপনাকে ভালোবাসি।
চাচি অজ্ঞান হয়ে যায়। কাশেম আর বাকিরা ধরাধরি করে ওপরে নিয়ে যায়। একটু পর ওপর তলা থেকে নিচে তাকিয়ে সকলে যেন স্ট্যাচু হয়ে যায়। স্বামীর পিছনে ঘুরতেই দেখে এক দুনিয়া কাঁপানো দৃশ্য। তার প্রিয় আদরের ভাতিজা সিফান সিকান্দার তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। পেছনে বুকে হাত গুজে দাঁড়িয়ে সাফিন সিকান্দার। ততক্ষণে স্বামীর অ্যালার্জি ধরে গেছে। স্বামীর হাসতে হাসতে মাটিতে বসে পড়তে পড়তে ভাঙা গলায় বলে, শালা সজল তো এমনি বলে মরেনি। আমি কতজনে কত কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আর সঙ্গের সাথী কেউ হলো না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। স্বামীর রক্তমাখা চেহারাটা ভয়ানক দেখতে লাগছে। সুফি বেগম কাঁদতেও পারেনি, চুপ থাকতেও পারেনি, তবে সেও হাঁ করে তাকিয়ে আছে সামনের দৃশ্যে। এই ঘটনা বহু বছর আগেও ঘটেছিল। তখন সে ছিল সিকান্দার বাড়ির নববধূ। একই ভঙ্গিতে সেদিন সালার সিকান্দার পিছে দাঁড়িয়েছিল, আর সাফিন সিকান্দারের হাতে ছিল অস্ত্র। সামনে রক্তাক্ত চেহারার সজল সিকান্দার। কিছু মুহূর্ত নিস্তব্ধতা। সাফিন ভ্রু গুটিয়ে সিভানের পিছনে দাঁড়িয়ে রইল। সিভান স্বামীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। একটু অবাক, ভয় চকিত কোনো আবেগই তার চেহারায় স্পষ্ট নয়। বরাবরের মতোই সে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে দুই পা ছড়িয়ে মেঝেতে বসে পড়ল স্বামী। মার আমাকে, চালাগুলি। তোর মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে স্বামীর বাঙ্গি তোকে দেখে টাল লিখে গেছে? না রে পাগলা, আমার সাথে সবাই বেইমানি করে, সবাই। সেজন্য এসব আর গায়ে বাঁধে না। চালাগুলি। সিভান গুলিটা তার দিকে তাক করলো। ট্রিগার পর্যন্ত হাত উঠালো, কিন্তু বন্দুক চালালো না। মেঝেতে বন্দুকটা ছুঁড়ে ফেলে দৌড়ে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠল। স্বামীর বাহাতে তার মাথা নেড়ে বলল, তুই পারবি না সিভু। যেমন আমি সজল সিকান্দার নই, তেমন তুইও শাফিন সিকান্দার হতে পারবি না। সাফিন শিকদারকে তার বাবা সেসব শিখাতো, কিন্তু আমার বাপ কিছুই শিখায়নি। কি করে মারবো কাকা? এ কাকা, তুমি একদম কষ্ট পাবে না। তুমি স্বামী শিকদার বলো। ঠিক বলেছিস, আমি সামির সিকান্দার। আমার কোনো অনুভূতি নেই, আমার কাঁদার অধিকার নেই। আমি একটা জন্তু, কাঁদতে পারি না, আমি কাঁদতে পারি না। সিভানকে ছেড়ে ধীর পায়ে নিজের ঘরে ফিরে গেল স্বামীর। সাফিন সিকান্দার পুরো ঘটনাটা নিজ মনমতো সাজিয়ে ফেলল। ওদিকে নির্বাচন সভাপতি রাগিব দেওয়ান মরেছে জন্যও তাকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সপ্তাহটাই সাফিনের বড্ড কঠোর গেছে। কমিশনার, এমপি, নির্বাচন সভাপতি সকলের মৃত্যুর দায় তাকে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে তাকে সাহায্য করেছে রাগিব দেওয়ানের দলীয় মাহার চাচা মহিউদ্দিন। স্বামীর আবারও ভয়ানক অসুস্থ হয়ে যায়। কঠোর অ্যালার্জির কারণে প্রায় অর্ধমৃত সে। কাশেম আর লেমন সব সময় তার পাহারাদার হিসেবে রয়। মাহবুব উদ্দিন এসেছিল স্বামীর সিকান্দারকে ধরতে, তবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার সময় সে ছিল জেলে, তাছাড়া সে নিজেও অসুস্থ। সাফিন সিকান্দার চাপিয়ে দিয়েছে সালার সিকান্দার, আর ইনায়া সিকান্দারও অগ্নি দুর্ঘটনায় মারা গেছে। 7 থেকে 5 মাসের মতো সময় ধরে স্বামীর সিকান্দারের অবস্থান হয় হাসপাতালের বেড। শিফান সহ বাকিরা স্বামীরের যত্ন করে মোটামুটি, তবে সেই দুর্ঘটনা থেকে দীর্ঘ 7-8 মাস স্বামীরের সাথে সাফিন কিংবা রাহার কোনো কথা হয় না। শিয়ান মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। এদিকে মফিদ উদ্দিন কয়েকদিন ভালোই কামাই করার পরে নতুন নির্বাচন সভাপতি নির্বাচিত হয় রাগিব দেওয়ানের চাচাতো ভাই রুবেল দেওয়ান। তাকে ওই পজিশনে বসতে সাফিন সিকান্দার বড় রকমের সাহায্য করেছে। বড় বড় পোস্টের রাজনীতিবিদের মৃত্যু পুরো রাজশাহী শহরের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ালো। মানুষ বাহিরে বের হলে আগে পরিবারের লোকজনদের বিদায় জানিয়ে যায়, ঘুরে যদি দেখা না পায়। তবে স্বামীর সিকান্দারের পজিশন সবার মন মস্তিষ্কে একই জায়গায় রয়ে গেল। তার উপর মানুষের ভয় তেমনটা বাড়েনি বললেও ভুল হয়ে যায়, কারণ সেও সিকান্দার বাড়ির লোক। লোকদের মনে এক পর্যায়ে এই কথা সেট হয়ে গেল, সিকান্দার মানেই ঝামেলা। দীর্ঘ 6 মাস পরে সিকান্দার বাড়ির দক্ষিণের ঘরে আগমন হয় সাফিন সিকান্দারের। বারান্দায় বসে খাতায় আঁকাআঁকি করার স্বামী তার পূর্বের ন্যায় বলে ওঠে, যা বলার বলে চলে যাও, বাঙ্গি মারা ড্রামা দেখার টাইম নাই আমার। সামির সিকান্দার, নামটা কত ভারী। বল,
আমার দেওয়া নাম বলে কথা। এনিওয়ে, ফ্যামিলি ড্রামা শেষ হলে কাজে ফিরে যাও। বলে ফেলো। ইন্সপেক্টর বিজয় দাস এই তো 2-4 মাস হলো জয়েন করেছে। মাহবুবউদ্দিনের মতোই চাওড়া সালা, তথাকথিত সৎ পুলিশ অফিসার। হাত করা গেল না। মূল পয়েন্ট বলো। অদ্রিতকে দিয়ে বর্ডার ক্রস করানো ডিল ছিল। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।